এই তামাকগুলো হচ্ছে বিড়ির তামাক, অর্থাৎ বিড়ি এবং পানের জর্দার জন্য যে ধরনের যে সব তামাক লাগে, এটা হচ্ছে সেই তামাক। খুব সুন্দর লাগলো তামাকের ফুল, এখান থেকে বিচি হয় তাই না? এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশেই আছি। এই যে পিলার দেখছেন, এই পিলারটাই হচ্ছে সীমানা নির্ধারণকারী। এখন এই মুহূর্তে আছি বাংলাদেশে, আর এই যে এখন আছি হচ্ছে আমরা ভারতের মধ্যে। এই যে So what's up guys, welcome to on and another vlog to Bear Masood vlog. দর্শক, কালকে রাত্রে এখানে এসেছিলাম পাটগ্রামে, এবং পাটগ্রামে হোটেল মোটামুটি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। মাত্র 200 টাকার হোটেল, এই যে দেখুন। আর এই হোটেলের ডিটেলসটা আমার ভিডিওর ইনবক্সে দেওয়া থাকবে। আজকে যাব হচ্ছে 3 বিঘা করিডোর, 3 বিঘা দহগ্রাম। ইনশাল্লাহ ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব আমি আমার এই এক্সপ্লোরিংটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার। তবে আগেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ভ্লগার নই, তাই হয়তো আমার ভিডিওর কোয়ালিটি অন্যান্য ব্লগারদের মতো হবে না, তবে যথেষ্ট ইনফরমেটিভ হবে, এতটুকু বলতে পারি। সো চলুন তাহলে শুরু করা যাক। হোটেল এখনই চেক আউট করছি না, চেক আউট করবো হচ্ছে দুপুরের পরে, অর্থাৎ 3 বিঘা থেকে আসার পরে চেক আউট করবো। তো দর্শক, সকলেই কিন্তু হোটেলটা আমার কাছে চমৎকার লেগেছে। অল্প খরচের মধ্যে এ ধরনের হোটেল আসলে প্রশংসনীয়। হোটেল থেকে বের হয়ে আমরা সোজা একটা অটোরিকশা রিজার্ভ করে নিলাম। যাব একদম অঙ্গুরপোতা পর্যন্ত, অর্থাৎ 18 কিলোমিটার রাস্তা, মাত্র 100 টাকা। একদম আমরা রিক্সা রিজার্ভ করে নিয়েছি, যাচ্ছি 3 বিঘা করিডোর হয়ে অঙ্গুরপোতা দহগ্রাম, তাই না? আমরা দহগ্রাম পর্যন্ত যাব। এখন আমরা পাটগ্রাম বাজার পার হচ্ছি। পাটগ্রাম বাজার পার হয়েই আমরা এসে উঠলাম 3 বিঘা করিডোর যাওয়ার এই সেই রাস্তায়। আপনারা সামনে মাইল ফলক দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 3 বিঘা করিডোর 8 কিলোমিটার এবং অঙ্গুরপোতা হচ্ছে 18 কিলোমিটার। অর্থাৎ আমাদের আজকের যাত্রাটা হচ্ছে 18 মোট 36 কিলোমিটার। এর জন্য আমরা রিজার্ভ করলাম রিক্সা, ভাড়া দেবো যাওয়া 100, আসা 100, মোট 200 টাকা, এবং আমরা কয়েক ঘন্টা সময় স্পেন্ড করব। এটাই ছিল কন্ডিশন। তারপর আমরা যাত্রা শুরু করলাম। তো যেতে প্রায় এখান থেকে 40 মিনিট মতো সময় লাগলো 3 বিঘা করিডোর পর্যন্ত যেতে। এবং 3 বিঘা করিডোর যেতে যেতে যে কিছু জিনিস দেখলাম সেগুলো হালকা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বিওপি, মানে বর্ডার গার্ড বাংলাদেশের একটা বিওপি এটা। আর রাস্তার দুই পাশে যেটা আছে ভুট্টা এবং তামাক, তবে এখানে ভুট্টার পরিমাণটা একটু বেশি দেখলাম। আর 3 বিঘা করিডোরের মধ্যে পার হয়ে আর কি অঙ্গুরপোতা দহগ্রামে ভুট্টা, সাথে সুপরি, এবং সেই সাথে দেখলাম হচ্ছে তামাক। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু 3 বিঘা করিডোরের সামনে চলে এসেছি। এই যে দেখছেন 3 বিঘা করিডোরের একটা মাইল ফলক, এই যে সামনে বিজিবি ক্যাম্প। যদিও বা এখানে আমি ভিডিও করছিলাম, ওপার থেকে বিজিবি আমাকে বারবার নিষেধ করছিল, ভাই দয়া করে ক্যামেরা অফ করেন। এরপরে ক্যামেরা অফ করে আমরা তার সামনে গেলাম, এবং তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আমরা যত ছবি তোলার বাংলাদেশ সীমানার মধ্যে থেকে তুলব, কিন্তু ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পরে যাতে কোনো প্রকার ছবি না ওঠায়। এখানে শুধু ছবি তুললাম, পিছন সাইডটাই হচ্ছে ভারত। দেখতে পাচ্ছেন ভারতীয় পতাকা রং করে এই যে গেটটা রাঙানো আছে, এর মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে দহগ্রাম এবং অঙ্গুরপোতা। এখন আমরা দহগ্রামের মধ্যে অলরেডি 3 বিঘা করিডোর পার হয়ে গেছি। একটা আজব ব্যাপার, চারিদিকে ভারত, মধ্যেখানে দ্বীপের মতো একটা বাংলাদেশ, তাই না? দহগ্রাম এবং অঙ্গুরপোতা, এটা কি দুইটা ইউনিয়ন না একটা ইউনিয়ন? একটা ইউনিয়ন। আচ্ছা, এখানে 4G নেটওয়ার্ক খুব দুর্বল, এক কথায় বলা যায় নেটওয়ার্ক থাকে না বললেই চলে। গ্রামীণ সিমের নেটওয়ার্ক হালকা থাকে, আর টেলিটকটা মোটামুটি আপনার থাকে। এছাড়া বাংলালিংক বা এয়ারটেল বা ওই যে রবি, এই সমস্ত নেটওয়ার্ক অপারেটররা ঠিক মতো এখানে সার্ভিস দিতে পারে না। আর আরো একটা বিষয় বলে রাখি যে 3 বিঘা করিডোরের একটা ছোট্ট ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের সংশোধনীর দ্বিতীয় চুক্তিতে, মুজিব এবং ইন্দিরা চুক্তি বলে যে চুক্তিটা মানে আমরা জানি,
সেই চুক্তিতে কিন্তু একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশ ভারতকে তাদের একটা ছিটমহল বেরুবাড়ি, দক্ষিণ বেরুবাড়ি, এটা স্থায়ীভাবে দিয়ে দিবে। তার বিনিময়ে এই অঙ্গরপোতা দহগ্রামের সাথে যোগাযোগের জন্য 3 বিঘা নামক একটা করিডোর, আসলে এটা নাম 3 বিঘা না, এখানে জমি হচ্ছে মোট 3 বিঘা, তাই এই জায়গাটার নাম হচ্ছে 3 বিঘা। এই 3 বিঘা জমি স্থায়ীভাবে বাংলাদেশকে ছেড়ে দিবে। তো পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, বাংলাদেশ কিন্তু সময় মতো হ্যান্ড ওভার করে ফেলে দক্ষিণ বেরুবাড়িকে, কিন্তু ভারত কোনোভাবেই মানে এই তাদের 3 বিঘা জায়গাটা ছাড়তে রাজি হয় না। নানা রকম টালবাহানা তারা করতে থাকে এবং বলে যে এটা সংবিধানের সংশোধনী ছাড়া কোনোভাবে সম্ভব নয়। পরবর্তীতে 1991 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা মানে মধ্যস্থতায় 1 ঘন্টা করে খোলা হয়, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, এরকম একটা সিদ্ধান্ত হয়। এবং তারও অনেক পরে এমন একটা সিদ্ধান্ত হয় দিনের বেলা 1 ঘন্টা খোলা থাকে, 1 ঘন্টা বন্ধ হয়ে যায়। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশ জোর তাল মানে প্রতিবাদ করলে 2011 সালে একটা সিদ্ধান্তে আসে যে একটা দীর্ঘ সময়ের জন্য এই 3 বিঘা বাংলাদেশকে স্থায়ীভাবে নয়, জাস্ট অস্থায়ীভাবে, তবে একটা দীর্ঘ সময়ের জন্য লিজ দেওয়া হবে এবং এর জন্য মোটা টাকা ভারতকে দিতে হয়েছে। এবং সেই লিজের পর থেকে এখন কিন্তু 24 ঘন্টায় এই 3 বিঘা করিডোর খোলা থাকে এবং মানুষজন যাতায়াত করতে পারে। তা না হলে কিন্তু আগে মানুষজনের যাতায়াত করা খুবই কষ্টকর ছিল। এটাই হচ্ছে ইতিহাস। আর এটার অবস্থান হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এবং ভারতের কুচবিহার জেলার মধ্যে। চেয়ারম্যানের বাড়ি এটা না? চেয়ারম্যান কি আওয়ামী লীগ করতো নাকি? একদম শেষ চলে আসছে। হ্যাঁ, তখন আপনার এখানে ওই তো 24 ঘন্টা খোলা থাকে। এর আগে যখন খোলা ছিল না তখন কি ধরনের প্রবলেম হতো? এখন আগে যে আমাদের দহগ্রামে 1 ঘন্টা বন্ধ ছিল, 1 ঘন্টা খোলা ছিল, তখন আমাদের খুব অসুবিধা হইতো পাটগ্রাম যাতায়াত করতে। মনে করেন একটা লোক যদি অসুস্থ হইতো, তখন মনে করেন ওইখানে যা দাঁড়ায় থাকতে হইতো, অনেক জিজ্ঞাসাবাদ করতে হইতো যে যাইতে দিবে না দিবে, তখন আমাদের যাইতে দেয় নাই। ওইখানে মনে করেন দাঁড়ায় থাকতে হইতো আমাদের। আর এখন 24 ঘন্টা খোলা থাকে, এখন কোনো অসুবিধা হয় না আমাদের পাটগ্রাম যাওয়া আসা। মুসলমান সহ একবারে আমরা শেষ মাথার দিকে চলে আসছি, তাই না? এটা বোধহয় সীমান্তের শেষ বাড়ি না, সামনে আরো আছে। একদম লাস্ট মাথায় আমরা চলে আসছি। হ্যাঁ, এই সুপারিগুলো সব ইন্ডিয়াতেই চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি সুপারির তাহলে ভালোই চাষ হয়? সুপারি গাছ আছে। সুপারির মূলত মূল ক্রেতা হচ্ছে ইন্ডিয়া। একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে প্রচুর প্রচুর সুপারি গাছ আছে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে সুপারি গাছ আছে। আর এই সুপারি গাছগুলোর মূল ক্রেতা, মানে সুপারি গাছ বলছি, সুপারির মূল ক্রেতা হচ্ছে ভারত। এখান থেকে প্রচুর পরিমাণে সুপারি ভারতে চলে যায় এবং নাকি দামও অনেক বেশি পাওয়া যায়। বাংলাদেশে নাকি দাম অনেক কম, যার কারণে এখানকার যারা সুপারি চাষি তারা হচ্ছে বাংলাদেশে নয়, বরং তারা ভারতে বিক্রি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। হাঁটতেছি এখন 3 বিঘা করিডোর পার হয়ে অঙ্গরপোতা দহগ্রাম মানে ছিটমহলে। তো আমরা আছি একদম অঙ্গরপোতা শেষ মুহূর্তে আর কি। আর মানে 30 গজ সামনে গেলেই হচ্ছে ইন্ডিয়া। আর এই পিছন সাইডটা দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া। আমরা আছি মধ্যখানে বাংলাদেশে। আর এই জায়গাটা মূলত এই ছিটমহলের কারণে সবচাইতে বেশি বিখ্যাত। যদিও বা আপনারা জানেন যে 2012 সালে যে ছিটমহল বিনিময় হয়েছে তাতে কিন্তু ভারতের ভিতরে বাংলাদেশের ছিল 55-56টা এবং বাংলাদেশের ভিতরে ভারতের ছিল 111টা। এগুলো সবই বিনিময় হয়ে গেছে। এখন শুধুমাত্র এই অঙ্গরপোতা দহগ্রামটাই হয়নি, কারণ এটা একটা বিশাল একটা এরিয়া। আর এখানে আসতে শুধুমাত্র 3 বিঘা জায়গা, মানে একটা সরু রাস্তা দরকার হয়েছে। সেই জায়গাটা যদিও বা বাংলাদেশকে দেওয়ার কথা ছিল মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী, যদিও বা ভারত সেই চুক্তিটা নিয়ে বাংলাদেশের সাথে এক প্রকারের স্ক্যামিং করেছে এবং পরবর্তীতে 3 বিঘাটা পার্মানেন্ট দেওয়ার কথা থাকলেও দিয়েছে শুধুমাত্র লিজে, যার বিনিময়ে কিন্তু ভারত বাংলাদেশের কাছ থেকে বেরুবাড়ি মানে দক্ষিণ বেরুবাড়িটা স্থায়ীভাবে নিয়েছিল। যাই হোক, এখন এই জায়গা বা মানে মানুষজনের যে দুঃখ দুর্দশাটা ছিল সেটা কিন্তু আপাতত নেই। একটা জিনিস দেখায় আপনাদেরকে, তামাক। এই যে তামাকের পাতা দেখতেছেন, এটাকে বলা হয় বিড়ির পাতার তামাক।
এই তামাকটা, এই তামাক দিয়ে বিড়ি তৈরি হয়। আর বিড়ির তামাকটাই মূলত এই অঞ্চলে সবচাইতে বেশি হয়। আর এই তামাকটা দিয়েই মূলত পানের জর্দা, পান খাওয়ার যে জর্দা, সেটাও তৈরি হয়। আর আরেকটা ফসল আছে এইদিকে, সেটা হচ্ছে এই যে ভুট্টা। এখানে প্রচুর ভুট্টা হয়, প্রচুর 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 ভুট্টা হয়। এটা হচ্ছে তামাক গাছ না? আসলে এই ধরনের তামাক আমি আগে কখনো দেখিনি। এখানে আসার পরে আমি বুঝতে পারছিলাম না যে আসলে এটা কি ধরনের তামাক। পরবর্তীতে জানতে পারলাম যে এই তামাকগুলো হচ্ছে বিড়ির তামাক, অর্থাৎ বিড়ি এবং পানের জর্দার জন্য যে ধরনের যে সব তামাক লাগে, এটা হচ্ছে সেই তামাক। এবং খুব সুন্দর লাগলো তামাকের ফুল। এখান থেকে বিচি হয়, তাই না? এই যে বিচিও হয়েছে, খুব সুন্দর বিচিও হয়েছে, এবং এটা থেকে মানে বীজ হবে। আর এই তামাকের গাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, এগুলো ছোট হয়। আর সিগারেটের তামাক যেগুলো, সেগুলো মনে করেন আমার সমান বা আমার থেকে আরো বড় হয়ে যায়। আর এই জায়গার মূল অর্থকরী ফসলটাই হচ্ছে তামাক। এই যে এখানে তামাকগুলো সব কেটে ফেলা হয়েছে এবং এগুলো শুকিয়ে তারপর এগুলো পোড়ানো হয়। হ্যাঁ, পোড়ানোর পরে সেগুলো বাজারজাত করা হয়। আর আরো একটা অর্থকরী ফসল একটু আগে আপনাদেরকে দেখালাম, যেখানে প্রচুর পরিমাণে এই যে দেখেন এদিকে ভুট্টার চাষ হয়। আর আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সামনে হচ্ছে বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি। তবে একটা বিষয় বলি, সারা বাংলাদেশের মানে চারপাশে যে ভারতের বর্ডার, সেই বর্ডারে কাঁটাতারের বেড়া থাকলেও এই জায়গাতে দেখতেছি কাঁটাতারের তেমন একটা বেড়া নেই। জাস্ট একটা সিম্পল একটা বেড়া আছে, এই যে দূরে দেখাই যাচ্ছে। জাস্ট একটা সিম্পল একটা মানে নামমাত্র একটা বেড়া, কাঁটাতারের কোনো বেড়া নাই। হ্যাঁ, এটা এটা কিসের পিলার? এটা মানে ওই পার ভারত। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা নতুন করছে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশেই আছি। এই যে পিলার দেখছেন, এই পিলারটাই হচ্ছে সীমানা নির্ধারণকারী। এখন এই মুহূর্তে আছি বাংলাদেশে। আর এই যে এখন আছি হচ্ছে আমরা ভারতের মধ্যে। এই যে ভারতের চা বাগান এটা। হুম, এটা হচ্ছে ভারতের চা বাগান। ভারতের চা বাগান, কুচবিহার জেলার চা বাগান। যাই হোক, কাঠের ব্রিজ নড়াচড়া করতেছে ব্রিজ। এবার আর দর্শক, এই ছিল আজকের 3 বিঘা করিডোর ভ্রমণের বিস্তারিত। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ 12টার সময়তেই হোটেল আমাদেরকে চেক আউট করতে হবে। যদিও বা হোটেল যেতে যেতে 12:30 বেজে গিয়েছিল, বাট এটা নিয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো সমস্যা করেনি। যাই হোক, আমার আজকের দিনটা অনেক ভালো কাটলো এবং সত্যি ব্যতিক্রম একটা অভিজ্ঞতা নিয়ে গেলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।